দেখো এই পরিস্থিতির যে সম্মুখীন হতে হবে ডক্টর ইউনূসকে সেটা বোঝা যাচ্ছিল, কারণ ডক্টর ইউনূস সেই সংস্কারের জুজু দেখিয়ে বারবার তিনি নির্বাচনকে ঠেকাচ্ছিলেন এবং বিএনপির মতো শক্তি তারা বাংলাদেশে নির্বাচন চাইছিল, কিন্তু সেই নির্বাচন তিনি করাতে চাইছিলেন না এবং তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা রয়েছেন, এই সুযোগে তিনি যেটা করছিলেন বিভিন্ন নতুন রাজনৈতিক দলের সৃষ্টির পেছনে তিনি ছিলেন। যেভাবে এনসিপি তৈরি হয়েছে এবং মনে করা হচ্ছিল সেখান থেকেই তারা ডাক তুলতে শুরু করেছিলেন যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস। এই সময়টুকু তিনি আর বোধহয় পাচ্ছেন না। কোথাও না কোথাও ওয়াকারুজ্জামান এমন কিছু চাপ ডক্টর ইউনূসকে দিয়েছে যে চাপে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তিনি বলে ফেললেন যে আমি অনেক দায়িত্ব পালন করেছি, আমি আর দায়িত্ব নিতে চাই না, আমি পদত্যাগ করতে চাই। এবং তারপর বেরিয়ে এসে নাহিদ ইসলামের মুখটা দেখলে শুধু, বা হাসনাত আবদুল্লাহ এদের কি হবে, স্যার বলেছেন তিনি পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেছেন, কি করবেন এখন স্যারই বলবেন। ফলে এই মুহূর্তে স্যারের দিকে তাকিয়ে কিন্তু উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যরা, ফলে যথেষ্ট একটা চাপে ডক্টর ইউনূস রয়েছেন। না তিনি পুরোটা জলে নামতে পারছেন, না তিনি ডাঙায় থাকতে পারছেন, এমন একটা চাপ ওয়াকারুজ্জামান দিয়েছেন। আমরা কথা বলবো আরও নিখুঁত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, আমরা আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের কাছ থেকে বিষয়টা আরও পরিষ্কার করি, আরও খোলসা হই। সুজিতদা, ওয়াকারুজ্জামান কি দিল? আমার তো মনে হচ্ছে এই যে লোকটা বা এই ক্যারেক্টারটা শেখ হাসিনাকে যেমন গণভবনে গিয়ে বলেছিল যে আপনার হাতে আর 40 মিনিট, আপনি লাঞ্চ করুন, চপার রেডি আছে, আপনাকে চলে যেতে হবে, ডক্টর ইউনূসকে সেরকম কিছু বলেননি তো? ডক্টর ইউনূসকে আরও কড়া বার্তা তিনি দিয়েছেন। বিশেষ করে হচ্ছে ডক্টর ইউনূস এইটা কিছুতে তার কাজের ব্যাখ্যা এটা দিতে পারেননি যে ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশের সেনাপ্রধান হয়ে তার যে বক্তব্য ছিল, প্রথম বক্তব্যটা ছিল 3রা অগাস্টে তিনি কিন্তু সমস্ত সেনাবাহিনীর লোকজন যারা বিভিন্ন তার আন্ডারে ছিল তারা কিন্তু পরিষ্কার বলেছিল যে সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি চালাবে না। কার্যত তখনই ক্লিয়ার হয়ে গেছিল যে তৎকালীন হাসিনা সরকারের পাশে আর সেনাবাহিনী থাকছে না। এবং তারপর 5 তারিখ চলে যেতে হয় এবং 5 তারিখে অন্তর্বর্তী সরকার তৈরি হওয়ার সময় অনেকেই কিন্তু তখন আশঙ্কা হয়েছিল, বিভিন্ন জায়গায় বিশ্বব্যাপী মিডিয়ার কাছে এটা তখন একটা খবর ছিল বাংলাদেশে কি একটা সেনা অভ্যুত্থান হতে চলেছে। তার কারণ বাংলাদেশের সেনা অভ্যুত্থানটা বরাবরই হচ্ছে সেনাবাহিনীর রাজনীতিকে অকার্যকর করে সেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। তার অতীত অনেকগুলো ইতিহাস আছে। সর্বশেষ হোসেন মোহাম্মদ এরশাদ, তারপরে মঈনুদ্দিন, তার আগে জেনারেল জিয়ার আগে একটা অভ্যুত্থান, তারপর জেনারেল জিয়া আসা, জেনারেল জিয়াকে মেরে দিয়ে আবার একটা অভ্যুত্থান। ফলে বাংলাদেশে এটাই হয়েছিল, ওয়াকারুজ্জামান ক্ষমতা তিনি পছন্দ করেন এবং সেই কারণে তিনি ক্ষমতা নেবেন। কিন্তু ওইখানেই সেদিন হচ্ছে বড় টুইস্টটা দিয়ে দিয়েছিলেন হচ্ছে ওয়াকারুজ্জামান। আর বাদ বাকি অতীত ইতিহাসের বা অন্যান্য জেনারেলদের মতো তিনি যে নন তা সেটা তিনি প্রমাণ করলেন তার প্রথম বক্তব্যে। তখনও লোকে কিন্তু বিশ্বাস করেনি। তিনি বলেছিলেন যে সেনাবাহিনী, আমি কোনো ক্ষমতার জন্যে আসিনি, ক্ষমতা নেওয়া আমার উদ্দেশ্য নয়, বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার তৈরি হবে, তারপর হচ্ছে একটা নির্বাচনোত্তর পরিস্থিতি তৈরি করে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে। এই ছিল মোদ্দা কথা। এবং তিনিই প্রথম জানিয়েছিলেন যে ডিসেম্বর থেকে মধ্যে ভোট হবে, চেষ্টা হবে ডিসেম্বরের মধ্যে, খুব বেশি হলে জুনের মধ্যে, সমস্ত ক্যালকুলেশনস করে তাই এটা হয়েছিল। কিন্তু অগাস্ট মাস জুলাই মাস আসছে এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, অর্থাৎ যে ঘোষণাটা 1 বছর আগে বিপ্লব হওয়ার, তাদের ভাষায় বিপ্লব হওয়ার পর 1 বছর পরে ঘোষণাপত্র দেওয়া হবে, অর্থাৎ হাতে সময় কম। ঘোষণাপত্রে যদি কখনো এটা বলা হয় যে রাষ্ট্রপতি সংবিধান মানি না, তাহলে তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়াটা কার্যকর হয়ে যাচ্ছে। ছকটা ইউনূসের আগে বুঝে নাও, তারপর রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে তাহলে সেনাপ্রধানও অকার্যকর হয়ে যায়। এইভাবে একটা অন্তর্ঘাতের এবং একটা পাল্টা সেনা অভ্যুত্থান করে একটা ওরকম একটা ছক কষা হয়েছে। এটা অনুমান করতে পেরেছিলেন ওয়াকারুজ্জামান, অত্যন্ত শর্ট ব্রেনের লোক। তিনি অনুমান করতে পেরেছিলেন যে এরকম একটা হচ্ছে। এবং তার মধ্যে যেটা হলো হচ্ছে চট্টগ্রাম যে বন্দর, সে বন্দরটাতে আমেরিকার জাহাজ এসে ভিড়তে শুরু করলো। সেন্ট মার্টিনে অনেক দিন আগে থেকে বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে এমনকি
বিশিষ্ট জনেরাও কিন্তু সেখানে যেতে পারবে না, এরকমই একটা সিদ্ধান্ত হলো। সেন্ট মার্টিনটা, যেটা শেখ হাসিনা পরিষ্কার বলে দিয়েছিলেন যে সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দিইনি বলে আমাকে চলে যেতে হলো, সেই সেন্ট মার্টিনে আটকে দেওয়া হলো এবং হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যত সেটাকে আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েছে এরকম। যদিও এটা ইউনূস এখনও পর্যন্ত স্বীকার করেননি, কিন্তু দেখো সবটা তো স্বীকার করে না। তারা তো বলেছিল যে তাদের যাদের নিয়ে করেছিল তারা বলেছিল যে কোটা বিরোধী আন্দোলন করছি, কিন্তু তারপর তো এক দফায় দাঁড়ালো। সুতরাং যদি এখন এটা হয় যে বলে যে না আমরা তো এরকম কিছু দিইনি, সেটা কিন্তু তারা এইভাবে গোপন করছে জনসাধারণকে, তখন স্বাভাবিকভাবে জনসাধারণের মধ্যে একটা সংখ্যা তৈরি হবে যে সেনাবাহিনীও তারা রাজপথে রয়েছে, অথচ যে নৈরাজ্য বাংলাদেশে নেমে এসেছে সেখানে সেনাবাহিনী যে খুব প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিচ্ছে তা নয়। অর্থাৎ সেনাবাহিনী নজর রাখছে হচ্ছে ইউনূসের দিকে, এবং হচ্ছে তার মধ্যে একটা রাষ্ট্রপতি ভবন একবার অ্যাটেম্প নেওয়া হয়েছিল, শাহাবুদ্দিন চুপ্পিকে ঘিরে ফেলে রাষ্ট্রপতি ভবন দখল নেওয়ার, সেটা ব্যর্থ হয়েছে। এবং নানাভাবে এই অ্যাটেম্পগুলো 9 মাসের মধ্যে হয়েছে। আর সামনে কি বলেছেন না, সংস্কার শেষ করছি, সংস্কার হবে। সংস্কারের কিন্তু রিপোর্ট জমা পড়েছে, সেটা নিয়ে আলোচনা নেই, আলোচনাটা জুলাই ঘোষণাপত্র নিয়ে। ফলে 10ই জুন এটা হচ্ছে তার ঘোষণাপত্র দেওয়ার ডেডলাইন ওদের। ধরুন তার আগে একটা কিছু বড় কিছু ঘটবে বা এটার একটা আশঙ্কা ছিল, এবং সেটা নাহিদ ইসলাম বলেছে রাজনৈতিক ঐক্যমত তৈরি হচ্ছে না বলে ডক্টর ইউনূসকে চলে যেতে হবে। মানে এই প্রসঙ্গে আপনার কাছে আরেকবার আসবো, মানে এটার সঙ্গে সংযুক্ত করব না, ডক্টর ইউনূসকে এতদিন যারা পরিচালনা করছিলেন তাদের কথা কেন বলছেন না সুজিতদা? এই আপনার বিখ্যাত ইউটিউবার পিনাকি বাবু, তিনি এখন কি ডক্টর ইউনূসকে কোনো মতামত দিতে পারছেন না? তিনিও কি বলে দিয়েছেন যে হ্যাঁ এবার রেজিগনেশন দিয়ে দাও, সময় হয়ে গেছে, আর কিছু করার নেই? না, উনি তো চাইছিলেন ইউনূসকে প্রথম দেখে প্রচণ্ড বাম্পাট গালাগালি দিত, মানে কথায় কথায়, মানে তুই তো গাড়িতে প্রায় নেমে গেছিল। কি ব্যাপার না, তার গুরুদেব খলিলুর রহমান, এই খলিলুর রহমানকে নিয়ে হচ্ছে যার ভাষায় মানে যার কোনো লোকাল স্ট্যান্ডিকেই স্বীকার করতে রাজি হয়নি হচ্ছে ওয়াকারুজ্জামান। কেননা ওয়াকারুজ্জামানকে তারা চিহ্নিত করতে, ব্র্যান্ড করতে চেয়েছিল সে ইন্ডিয়ার দ্বারা প্রভাবিত এবং হচ্ছে সে আওয়ামী লীগ সিম্পাথাইজার। সুতরাং পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের রেখে যাওয়া অ্যাসেট হচ্ছে ওয়াকারুজ্জামান, এই ছিল তাদের বয়ানটা। সেইখানে দাঁড়িয়ে এখন অনেকটাই সে চুপ মেরে গেছে। তার কারণ হচ্ছে অত্যাধিক ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ তৈরি করে যেটা করতে হচ্ছে একটা আবহটা তৈরি করলো ইউনূস যাতে গদিতে থাকতে পারে, গদিতে থাকতে, এবং গদিতে থাকার সাথে সাথে সেন্ট মার্টিন ওই জায়গাগুলো আস্তে আস্তে হাতছাড়া হয়ে হয়। তারপর আসরে নামলো খলিলুর রহমানকে নিয়ে আসা হলো। খলিলুর রহমানকে যেই মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বসানো হলো, এই খলিলুর রহমানের অতীত পরিচয় জানা গেল যে তিনি দেশ ছেড়েছিলেন এবং আমেরিকাতে তিনি রজার রহমান নামে পরিচিত। নাম পরিবর্তন কখন করতে হয় আমরা খুব ভালো মতোই জানি। ধরো তোমার নামে কোনো খুনের কেস রয়েছে, তুমি এরকম কোথাও একটা গিয়ে কিছু একটা বড় পদাধিকারী তোমার নামটা পরিবর্তন করে তুমি চললে, মানে কেসটা তারপর দীর্ঘদিন থাকতে একটা ধামাচাপা বা তামাদি হয়ে যায়। এরকম শোনা, মানে তাকে নিয়ে এরকম বলে যে রজার। এখন খলিলুর রহমানের আগে তৌহিদ হোসেন কিন্তু একটা বলে দিয়েছিল মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, আর তারপরেই হচ্ছে ওয়াকারুজ্জামানের কাছে পথ খুলে গেছিল। ওয়াকারুজ্জামান পর হচ্ছে ইউনূসের সাথে দেখা করেছে এবং তার বনানী থেকে শুরু করে যমুনা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কি পয়েন্টসগুলোতে তিনি বলে দিয়েছিলেন যে কোনো রকম সমাবেশ করা যাবে না। তারপর তো হচ্ছে ডক্টর ইউনূসকে তিনি মানে একদম চরম বার্তা দিলেন, এবং ইউনূস তারপর হচ্ছে তার যেটা সাঙ্গপাঙ্গ ইউনূস গ্যাং যেটাকে বলে। এই প্রসঙ্গেই আসছি। এখন কিন্তু বাকি উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য রয়েছেন সেই উপদেষ্টা মণ্ডলীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলছেন যে পদত্যাগ করবেন কি করবেন না সেটা ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করুন, আমরা বলতে পারছি না। এই যে উপদেষ্টা মণ্ডলী নিশ্চুপ। এবং আর একটা এর সঙ্গে সংযুক্ত করবো, আপনার কাছ থেকে আরও একটু ভেঙে জেনে নিতে চাইব, সেটা হচ্ছে এই ইউনূস সংস্কারের নামে ঠেকিয়ে রাখলো, ইলেকশন ঘোষণা করলো না। বিএনপির মতো রাজনৈতিক শক্তি বলতে শুরু করলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করলে ইউনূসের পতন একদম নিশ্চিত। আবার প্যারালাল লাইন তৈরি হলো এনসিপিকে দিয়ে,
যাতে সেখান থেকে একটা নাহিদ ইসলামের মতো লোকেরা বলতে শুরু করলো যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস, সেই স্বপ্নও তিনি দেখাতে শুরু করলেন। আবার এরকম একটা পরিস্থিতির মধ্যে ধানমন্ডি ধ্বংস হলো, সংখ্যালঘুদের উপর আক্রমণ হলো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একটা মামলায় জামিন পেলেন, 9টা আরও মামলা দেওয়া হলো। মানে কোনোটাতেই কোনো রিয়াক্ট তিনি করলেন না, তারই কৃতকর্মের ফলাফল কি তিনি পাচ্ছেন? এই লোকটাকে কেউ যে বড় একজন দেশপ্রেমিক বলবে এখন এই মুহূর্তে বাংলাদেশে সেরকম কেউ নেই, যে ডক্টর ইউনূস একজন দেশপ্রেমিক ব্যক্তিত্ব। চিন্তা করো তিনি কি বলেছেন, কতটা একটা 86 বছরের লোক ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গিয়ে কুর্সিতে বসে পড়ছেন এবং বলছেন যে আমাকে এই সমন্বয়ক যারা রয়েছে তাদের অনুরোধে আমি মানে এই দায়িত্ব গ্রহণ করছি। তারপর তার মাধ্যমে তার তো একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, সেই পরিচিতিটাকে অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক এই সমস্ত যারা ছাত্র তথাকথিত যারা নেতা এরা ঠিক হতে পারল না, নেতা হওয়ার একটা বড় সুযোগ ছিল তাদের কাছে, ছাত্র আন্দোলন করেছিল, যাই করুক নেতা হওয়ার থেকে তারা বেশি হয়ে গেল মাস্টার মাইন্ড, মানে মাস্টার মাইন্ড, কেউ হচ্ছে ডিজাইনার, নেতা কেউ না। নেতা ছাত্র নেতা তো সবসময় আদৃত। আমি শুরুর দিন থেকে নিউজ রুমে কতবার বলেছি যে এরা ভারত বিদ্বেষ করে। ভারতে কিন্তু একটা উদাহরণ আছে, 25 বছর বয়সে আসামে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন তৈরি হয়েছিল, প্রফুল্ল মহান্ত তারপর মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ভৃগু ফুকন হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, দুজন ছাত্র নেতা ছিল, তারাই এজিপি আসাম গণপরিষদ, যে এখন বিজেপির সহযোগী শক্তি, আসামে যে সরকার চলছে হিমন্ত বিশ্ব শর্মার। সুতরাং একটা স্ট্রং উদাহরণ এই দেশে রয়েছে, মানে যেটা হচ্ছে ওদের স্বাদের উত্তর পূর্ব ভারতেই আছে, উত্তর পূর্ব ভারতেই এই ইতিহাসটা রচিত হয়েছে। কিন্তু এরা এত আহাম্মক, এরা এরকম পরিস্থিতির মধ্যে তারা গেল, প্রথম যেটা করলো হচ্ছে প্রচুর টাকা তুললো বাজার থেকে, বলল যে বন্যা এসেছে ত্রাণ দেব বলে এইসব টাকা ফাঁকা তুললো। এই সার্জিস, এই হাসনাতটা হচ্ছে এদের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে উগ্র, মাথা গরম, গাম্বার টাইপের প্রচুর। ওই তো বলেছিল হাসনাত আবদুল্লাহি বলেছিল, আমার বেশ মনে আছে মন্তব্যটা, যে 71-এর যুদ্ধে পাকিস্তানের সাইড নেওয়া দরকার ছিল, হাসনাত বলেছিল। এবং তাসলিমা নাসরিন বলেছিলেন ওকে একটা মুক্তিযুদ্ধের বই দে, ওর পড়াশোনার দরকার আছে। পড়াশোনা আসলে কী হয়েছিল, তো নিশ্চয়ই পড়াশোনার তো দরকার আছে, কিন্তু তার আগে এটা তো বেশিরভাগই জামাত ইসলামের যে স্টুডেন্ট উইং শিবির করতো, বলা হয় যে এরা শিবিরের এবং কথাবার্তার মধ্যে একটা উগ্রভাব, হ্যাঁ, যেটা হচ্ছে রক্কাটা পার্টি আর কি বলা হয় বাংলাদেশে যাদেরকে। তো এই ছাত্র সংগঠনের নেতারা তারা চেষ্টা করেছে বিভিন্ন সময় জল মাপার জন্য, মুক্তিযুদ্ধ বিরোধী তারা কথাবার্তা বলে মানুষকে কীরকম মানুষ রিয়্যাক্ট করছে সেটা তারা বোঝার চেষ্টা করেছে। এখন তাদের পালাবার পথ নেই। তুমি আর কিছুদিন পরে দেখবে এরা কান্নাকাটি করছে, সেই ভিডিও দেখতে পাবে। সেদিনকে তুমি দেখলে তো কিভাবে বক্তব্য শুরু করার আগে একটা বোতল কিভাবে ছুঁড়ে এলো, একটা ভর্তি জলের বোতল, বিভিন্ন জায়গায় পোস্টার তৈরি করে জুতোর মালা পরাচ্ছে, তারপর জুতো দিয়ে পিটছে। হাসনাত আবদুল্লাহ অনেক দিন আগে প্রথম ধাওয়া খেয়েছিল, সে ধাওয়া খেয়ে জোরে দৌড়চ্ছে। এছাড়া তারপর বাদবাকি যারা রয়েছে, তুমি সার্জিস আলমের আর কোনো বক্তব্য এখন পাচ্ছ, ও কীভাবে এই করবে। ফলে তারা এখন বলছে রাজনৈতিক ঐক্যমতে হচ্ছেন না, উনি পদত্যাগ করতে চাইছেন, একটা চরম মেস সিচুয়েশন। সুতরাং এটা তো চলতে পারে না। এখন যেহেতু ওয়াকারুজ্জামান বলেছেন যে তিনি ক্ষমতায় আসতে চান না, তিনি একটি অন্তর্বর্তী সরকার, তাহলে কি ফের একটা অন্তর্বর্তী সরকার, নাকি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে? এই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতি আবর্তিত হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু চাইছে, মানে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয়নি, যখন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে বা 72 সালে যখন সংবিধান তৈরি হয়। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে পদত্যাগ করলেন বিদেশ সচিব জসিম উদ্দিন, তিনি পদত্যাগ করলেন, নতুন বিদেশ সচিব হলেন রুহুল আলম, এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশে পদত্যাগ করেছেন বিদেশ সচিব জসিম উদ্দিন, নতুন বিদেশ সচিব হলেন রুহুল আলম। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, একদম রিপালকেশন শুরু হয়ে গেছে, বুঝতে পারছো। বিদেশ সচিব জসিম উদ্দিন তিনি পদত্যাগ করলেন এবং বাংলাদেশে একটার পর একটা আপডেট আসতে শুরু করেছে, এবং ইউনূস কি অবস্থানে রয়েছেন উপদেষ্টা মণ্ডলীর কেউ বলতে পারছিলেন না। আমরা আবার যাব সুজিতদার কাছে, সুজিতদার সাথে কথা হচ্ছে। সুজিতদা, এই প্রসঙ্গে আপনার সঙ্গে আরও একটু যুগব, যেহেতু আপনি ইলেকশনের প্রসঙ্গে এলেন,
নির্বাচন বিএনপি বলছে যে ডিসেম্বরে নির্বাচন হলে একদম ঠিকঠাক সময়, সেই সময় নির্বাচন হবে। কিন্তু আপনার কাছে যেটা জানতে চাইব, হয়তো অসংখ্য দর্শক যে কথা শোনার জন্য অপেক্ষা করছেন যে হাসিনার কি কামব্যাক, সেই কামব্যাক এখন সময়ের অপেক্ষা। একটা ভিডিও নিয়ে রীতিমতো বাংলাদেশ জুড়ে শোরগোল পড়েছে। শেখ হাসিনাকে চেন্নাইতে দেখা গেছে, চিকিৎসার কারণ হতে পারে, চিকিৎসার কারণে, কেননা বাংলাদেশের বহু মানুষই চিকিৎসার জন্য, এবং শেখ হাসিনার একটা তো সমস্যা আছে, যে গ্রেনেড হামলা হয়েছিল বাংলাদেশে, যে গ্রেনেড হামলায় অনেকে মারা গেছিলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মতো বিখ্যাত আওয়ামী লীগ নেতা আহত হয়েছিলেন ভয়ঙ্করভাবে, এবং শেখ হাসিনা সেই গ্রেনেড আক্রমণে কানের শ্রবণ শক্তি তিনি হারান এবং দৃষ্টিশক্তি ব্যাহত হয়, এবং তাকে নিয়মিত ট্রিটমেন্টে থাকতে হয়। এটা বাংলাদেশে প্রায় প্রত্যেকেই জানে, বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে আমলা সচিব সকলেই জানেন। সুতরাং তার আছে, এবং তাকে বেশ যেরকম তিনি খুব বীর দর্পে হেঁটে যান, ঠিক সেরকম অবস্থাতেই দেখা গেছে। তার বডি ল্যাঙ্গুয়েজই সে কথা বলছে, এবং পরিষ্কার কথা যে ভারতও চাইছে, সবচেয়ে বড় কথা ওরা বলছে ভারত বিদ্বেষ ছাড়ো, তুমি ভারত চাইছে বাংলাদেশে যদি এই ধরনের কাজকর্ম হতে থাকে, ভারতের সমস্যা হলে ভারত এখন দেখবে ওটা। ভারতের সমস্যা হচ্ছে তো এই ধরনের, বাংলাদেশের এই ধরনের রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক ঐক্যমত না পৌঁছলে ওখানে মারামারি কাটাকাটি করবে, তার প্রভাব ভারতে এসে পড়বে, আর ভারত চুপ করে বসে থাকবে। সুতরাং ভারত তার আগে জয়সওয়াল বলে দিয়েছেন, বিদেশ সচিব রণদীপ জয়সওয়াল, যে অনেক তাড়াতাড়ি নির্বাচন করতে হবে বাংলাদেশে, এবং এই নির্বাচন পরিস্থিতি হলে ওয়াকারুজ্জামানের কথাটাকেই মনে করো। ওয়াকারুজ্জামান পরিষ্কার বলেছে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ পার্টিসিপেটরি ইনক্লুসিভ, মানে হচ্ছে প্রথম দিন থেকে বলছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না বাংলাদেশে, আওয়ামী লীগকে নির্বাচন, ওগুলো হচ্ছে এক ধরনের মব জাস্টিসের নামে এক ধরনের সিউডো জুডিশিয়াল অ্যাক্টিভিজম হচ্ছে, যাকে তাকে বলছে যে ফাঁসিতে ঝুলিয়ে দেবো। সুতরাং নির্বাচনের যদি দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়, এর মধ্যে হতেও পারে সেটা খুব চান্স, তাহলে তখন শেখ হাসিনা ফিরছেন। আপনি শেখ হাসিনার ফেরার কথা বললেন, ডক্টর ইউনূস পদত্যাগ করার পর কোনো দলের হয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য নির্বাচনে লড়তে পারেন, সেই সম্ভাবনা কি আপনি দেখছেন, নাকি স্ট্রেট পালিয়ে যাবেন, তিনি জাস্ট পালিয়ে যাবেন, পারলাম না চললাম? কে নেবে? ফ্রান্সের নাগরিক ইমানুয়েল ম্যাকর বলেছে লোকটার সাথে কথাই বলানি, অনেক চেষ্টা করেছে, প্রচুর তৈলমর্দন করে নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করেছিল এই খলিলুর, আর মানে অজিত ডোভালের সাথে এত তাকে গিয়ে করেছে, নাহলে চাকরি থাকে না। ওই যাকে সরিয়ে দিল, পদত্যাগ করলেন না, বা পদত্যাগ করানো হলে জসিমউদ্দিনেরও সেখানে একটা ভূমিকা ছিল। তুমি কিছুক্ষণ আগে বলছিলেন না প্যারিস প্রবাসী ইউটিউবারের কথা, এই জসিমউদ্দিনকে টার্গেট করেছিল। এই জসিমউদ্দিনই কিন্তু ব্যক্তি, তুমি দেখো যখন পহেলগাঁও কাণ্ডের আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী এসেছিল ঢাকাতে, জসিমউদ্দিন কিন্তু বলেছিল ৭১-এর গণহত্যার জন্যে, এই যে ৩০ লক্ষকে মারা হয়েছিল, গণহত্যার জন্য পাকিস্তান যেন ক্ষমা চায়। তখন ওই প্যারিস প্রবাসী নেমে পড়েছিলেন যে দুবার আগে ক্ষমা চেয়েছে, কতবার ক্ষমা চাইতে হবে, এই কথা বলেছেন। জসিমউদ্দিন কিন্তু ছাড়েনি, তৌহিদ হাসানের অত্যন্ত কাছের লোক, এবং তৌহিদ হাসান তো সত্য কথা বলে ফেলেছিলেন যে করিডোর নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। পরে আমতা করে খলিলুর রহমান বলছে এরকম কোনো সিদ্ধান্তই হয়নি। সুতরাং তুমি বলছো না পালাবে, নেবে ডাকে, প্রথম প্রশ্ন। দুই হচ্ছে, যদি ওয়াকারুজ্জামান, তার একটা দায়িত্ব রয়েছে, যেহেতু তিনি নিজে দাঁড়িয়ে থেকে শপথটা নিয়েছিলেন, পেছনে বঙ্গবন্ধুর ছবি, এবং সেখানে শপথ নিচ্ছে, তখন তো হচ্ছে মন্ত্রিসভা, সেখানে তো ওয়াকারুজ্জামানও তার দায়িত্ব এড়াতে পারবেন না যে তিনি শপথ নিয়েছেন। কিন্তু যদি সেনাবাহিনীকে অগোচরে রেখে চট্টগ্রাম বন্দর কিছু যদি হয়ে থাকে, সেন্ট মার্টিন যদি কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু দেশবিরোধী কার্যকলাপের জন্য তিনি গ্রেপ্তারও হতে পারেন, তার কারণ তিনি নির্বাচিত নন। জেলে যেতে পারেন ইউনূস। হ্যাঁ, তুমি সেন্ট মার্টিনের ক্ষেত্রে সংসদ আছে, যে সংসদে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে, সেনাবাহিনী জানে, বা বাংলাদেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বিএনপি তাদের সাথে বৈঠক করে সহমত হয়ে সিদ্ধান্ত হয়ে কি কোনো সিদ্ধান্ত না হয়েছে? তুমি গোপনে কোনো সিদ্ধান্ত করে নেবে, যদি নিয়ে এরকম করে থাকো, তাহলে সেটা হলে তুমি গ্রেপ্তার হবে না।
তোমাকে তো গ্রেপ্তার করতে হবে। যেটা যেটা শেখ হাসিনা নিয়ে বলেছিল, যে কটা প্রজেক্ট হয়েছে, মেট্রো রেল বলো, পদ্মা সেতু বলো, এটা তো বাংলাদেশের সংসদের সিদ্ধান্ত হয়েছিল। আপনাকে একটু মনে করাবো, তিনি যে অতদিনে চীন সফরে গেলেন, শি জিনপিংয়ের সঙ্গে মিটিং করলেন, সেই মিটিংয়ে এত কথা হলো, এত বিনিয়োগের ব্যাপার আসবে, বাংলাদেশের অর্থনৈতিক জোনকে চীন ব্যবহার করবে, তাহলে সেসব কি হবে? দেখো, চীন সেসব দেশে বিনিয়োগ করে, চীন কিন্তু বিনিয়োগ সেসব দেশে করে এবং বিনিয়োগ প্রত্যাহার করে বা হচ্ছে বিনিয়োগটা ওখানে ওই অবস্থায় রেখে দেয়। কিন্তু যেই দেশে রাজনৈতিক ভোলাটাইল হয়ে যায়, যেখানে রাজনৈতিক স্থিরতা নেই, চীন সে অস্থিরতা, সেখানে কিন্তু চীন কখনো বেশি মাথা ঘামায় না, চীন থমকে দাঁড়ায়। বালুচিস্তানেও তাই অবস্থা হতে চলেছে। তুমি দেখো কি হয়, পাকিস্তানকে আগামী এই যে ইশাকদার গেছিলো, একটা পর্যন্ত সবুজ লাল একটা কাপড় পর্যন্ত পেতে দেয়নি চীন, একজনকে পাঠিয়েছে ইশাকদারকে এসে রিসিভ করার জন্যে। বাংলাদেশের লালমনিরহাট বা অন্য কিছুতে বাংলাদেশের বাজার নিয়ে চীনের উৎসাহ ঠিক আছে, ঠিক কথা, কিন্তু যদি রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি থাকে এবং সেখানে যদি মানে খেলাটা এরকম হয় যে আমেরিকা চীন সবাইকে ঢুকিয়ে দিয়ে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হবে, চীন সেসব পরিস্থিতির মধ্যে কখনো তার বাণিজ্য বিনিয়োগ করে না। অনেক বেশি তার স্টেবল বিনিয়োগ আছে হচ্ছে যেখানে জান্টা সরকার মায়নামারে। সুতরাং সেই স্বার্থটাও চীন, সেই স্বার্থটাকেও কোথাও কোথাও বাংলাদেশের এই অপকর্মের জন্য, ইউনুসের জন্যে কোথাও গিয়ে সেটা চীনের স্বার্থে আঘাত লাগতে পারে এবং সেরকম পরিস্থিতি আছে। ফলে একদম চক্রব্যূহর মধ্যে পড়ে গেছেন এখন এই মুহূর্তে ইউনুস, একেবারে চক্রব্যূহর মধ্যে পড়ে গেছেন তিনি। সেই চক্রব্যূহ থেকে তিনি বেরোবেন কিনা সেটা সন্দেহ, এবং তার পদত্যাগ নিয়ে জল্পনা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে, যে তিনি ইস্তফা দিচ্ছেন কিনা বা পদত্যাগ করছেন কিনা। উপদেষ্টা মণ্ডলীর মুখে কুলুপ, একটার পর একটা বিষয়ে ঘেঁটে যাচ্ছে বাংলাদেশ। ওয়াকারুজ্জামান কি চাপ দিলেন ডক্টর ইউনুসকে, আর যদি তিনি পদত্যাগ করেনি বা, তাহলে যে কথা সুজিতদা বলছিল যে তার জন্য হাজতবাস অপেক্ষা করে থাকতে পারে, আবার হয়তো তিনি পালিয়ে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা ডক্টর ইউনুস করতে পারেন। ফলে এই মুহূর্তে অত্যন্ত একটা স্পর্শকাতর সিচুয়েশনের মধ্যে এবং গোটা বাংলাদেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে চলছে, এবং ডক্টর ইউনুস আজকে ঠিক কি করেন তার দিকে তাকিয়ে থাকতে হবে।